আমি আপনার মতামত চাইনি, আমার কথাটুকু জানিয়েছি শুধু। এত হাইপার হওয়ার কিছু নেই, বসে কথা বলেন। দিগন্তের কথাগুলো শ্রাবণ হতেই আরও বিষিয়ে যায় রহমানের মন। রাগে শরীর জ্বলছে রিরি করে। টেবিলের ওপর শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি মেরে হিসিয়ে বলে ওঠে, তোমার মতো ম্যানারলেস ছেলে আমি দু চোখে দেখতে পারি না। তুমি আমাকে হুকুম করছো? তোমার এই বুকের পাটা তোমার কাছেই রাখো। আমার মেয়ে অনেক ছোট। তোমার আর তার বয়স পার্থক্য সম্পর্কে আদতে কোনো আইডিয়া আছে তোমার? বয়স দিয়ে ধুয়ে পানি খাবো? কোনো গুন্ডা মাস্তান কখনোই আমার মেয়ে জামাই হতে পারে না। তাই ভালো চাও তো আমার মেয়ের থেকে দূরে থাকবে, না হলে সোজা মামলা দিব তোমার নামে। ওষ্ঠজোড়া হালকা প্রসারিত হলো দিগন্তের। মাথার কুটিল বুদ্ধিগুলো আবারও মাথা চাড়া দিয়ে উঠল। ঝটপট করে উঠে রহমান পাটোয়ারির মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা, দূরে থাকবো। তবে আপনাকেও আমার একটা কথা মানতে হবে। আগুনের ফুলকির ন্যায় জলজলে তীক্ষ্ণ চোখজোড়ার স্থান দিগন্তের মুখপানি। এত সহজে আপোষে আসতে চাইছে ওর সামনে দণ্ডায়মান রকচটা বদমেজাজি ছেলেটা। মুখভঙ্গিমাও একদম শান্ত স্বাভাবিক। কোনো রকম হুমকি ধমকি কথা কাটাকাটি ছাড়াই মেনে নিতে চাইছে ওর কথা। মানতে খানিকটা বেগ পেতে হলো রহমানের, তবুও নিজ চেহারার গাম্ভীর্যতা বজায় রেখে গুরুগম্ভীর গলায় বলল, যদি তুমি সত্যি বেলার থেকে দূরে থাকো তবে তোমার একটা কথা মানতে আমার কোনো আপত্তি নেই। মনে মনে ভীষণ খুশি হলো দিগন্ত। তার খানিকটা ছাপ পড়ল ওর চোখের ভাঁজে। ধূর্ত রহমানের নজর এড়ালো না সেটা। মনে মনে দ্বিধায় জড়ালো সে। মেনে নিয়ে কি বিরাট ভুল করলো? একবার কথা দিলে সেটার বরখেলাপ তো সে কোনো দিনও করে না। ছেলেটা যদি ওকে কথার বেড়াজালে ফাঁসিয়ে নিজের কাজ করে নেয়, এ ছেলেকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, এ একদম সেরকম সহজ ছেলে নয়। মানুষকে কথার মার প্যাচে আটকে দেয়। দিগন্তকে এতটুকু চেনা আছে রহমানের। নিজের মুখ থেকে বের হওয়া কথাটার জন্য এখন বেজায় আফসোস করছে সে। কিছু না ভেবে না শুনে হুট করে দিগন্তের কথাটা মেনে নেওয়া উচিত হয়নি তার। রহমানের মুখে অমোঘ চিন্তার ছাপ দেখে আনন্দ পেল দিগন্ত। আমি যেমন বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছি আপনার কথা, পরবর্তীতে আপনাকেও মেনে নিতে হবে। কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আমার লিমিট ক্রস করতে দুইবার ভাববো না। আশা করি আমার ক্ষমতা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। লোকমুখে ছড়াছড়ি রহমান পাটোয়ারি এক কথার মানুষ, আসলেই কি তাই? মাঝ বয়সের হালকা চামড়া কোঁচকানো ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল রহমানের। ভারী কি গলায় বলল, কি বলতে চাও সোজা সাপটা বলো। এত কথা শোনার প্রয়োজন নেই আমার। তুমি যে এক কথায় বুঝেছো আর আমার মেয়ের থেকে দূরে থাকতে চেয়েছো, এ কথা ভুলো না আবার। দিগন্তের ওষ্ঠপুটে ক্রূর হাসির উদ্ভট ঘটল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, অবশ্যই, দিগন্ত তালুকদার তার কথায় অটুট থাকে। তবে তবে কি? আপনার মেয়ে আমার কাছে আসলে আমি তাকে ফেরাবো না। দিগন্তের কথায় ভয় পেয়ে চমকানোর কথা থাকলেও রহমান এক চুল পরিমাণও বিচলিত হলো না, বরং ওষ্ঠ জুড়ে ছেয়ে গেল এক বিস্তর হাসির রেখা। কণ্ঠে কিছুটা অহমিকা নিয়েই বলল, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। আমি থাকতে আমার মেয়ের এরকম মতিভ্রম কখনোই হবে না। অহংকারের পতন আছে পাটোয়ারি সাহেব। মেয়েদের নিয়ে একটু বেশি অহংকার নয় কি আপনার? কিছু অহংকারের পতন নেই। আমার মেয়েরা আমার অহংকার, আমার গর্বের কারণ। তারা পথভ্রষ্ট হলেও সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আছি। তুমি শুধু খেয়াল রেখো তোমার কথার যেন হেরফের না হয়। বলেই আর দাঁড়ালো না রহমান। যেভাবেই তাড়া নিয়ে এসেছিল সেভাবেই হোটেল ছেড়ে বেরিয়ে গেল। রহমানের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল দিগন্ত। রহমান এসে দাঁড়ালো ওর পাশে, অবাক গলায় বলল, মেনে নিলি যে? কি হলো ব্যাপারটা? এটা সত্যি তুই বলছিস? লোকটার এক কথায় বেলার থেকে দূরে সরে আসবি? হাউ?
দিগন্ত রায়হানের কাঁধে হাত রেখে বলল, যখন কাছে থেকে কাজ হয় না তখন দূরে সরে যাবি, দেখবি কাজ অনেকটাই হয়ে গিয়েছে। মানে? সময় হলে বুঝবি। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। এই বাড়িধারার মাঝে হুড়মুড়িয়ে বাড়িতে এলো দিগন্ত। রাত অনেক হয়েছে, পুরো বাড়ি অন্ধকার, পরিবেশ থমথমে। অন্ধকারে মোড়া পুরো বাড়ির মধ্যে শুধু ডাইনিংয়ের হালকা আলোটুকু নিঃশব্দে জ্বলছে। পুরো শরীরের অনেকাংশে ভিজে গিয়েছে দিগন্তের। ভেজা মাথায় হাত বুলাতে বুলাতে ডাইনিং টেবিলের সামনে এসে থামল। মিতালি ঘুমে চুপছে আর কাঁচা শাক বেছে রাখছে, তা দেখে ভারী গলায় দিগন্ত বলল, রাত এত হয়ে গেল, ঘুমাওনি কেন? টুপে পড়ছিল মিতালি। দিগন্তের আওয়াজ পেয়ে ঘুম ধরা চোখগুলো ফিরিয়ে ওর দিকে তাকালো। একটা বিরাট হাই তুলে বলল, তোর জন্য অপেক্ষা করছিলাম, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করছি। দিগন্তের কপালে ভাঁজ পড়ল। ওর জন্য অপেক্ষা করতে বারণ করে প্রতিদিন, কিন্তু মিতালি সে কথা কানে তুললে তো সারাদিন খেটে খুঁটে সেই আবার রাত জেগে বসে থাকবে ওর জন্য। দিগন্ত চাইলেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না, এতে রাত অবধি জাগার কোনো মানেই নেই। গমগমে গলায় বলল, তোমার কি নিজের শরীর নিয়ে একটু ভাবনা নেই? আর কতবার বলবো রাত জেগো না? মিতালি বাঁকা গলায় বলল, তুই রাতে তাড়াতাড়ি ফিরলেই তো পারিস। আমার কাজ থাকে। অকাজ সব। এমন তো না সরকারি চাকরি করছিস, তাই সরকার তোকে বেঁধে রেখে কাজ করিয়ে নিচ্ছে, সেই তো দাদাগিরি করে বেড়াস। তোমার আর তোমার ভাইয়ের কথার ধরন একই। সুযোগ পেলে আমাকে ঠেস মেরে কথা বলতে ছাড়ো না। ভাইয়ের কথা আসতেই কৌতূহলী একটা ভাব চলে এলো মিতালির মাঝে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, ভাইয়ের কথা বললি যে, দেখা হয়েছিল নাকি? দিগন্ত সায় জানিয়ে বলল, হ্যাঁ, সন্ধ্যার পরে জমিয়ে আড্ডা দিয়েছি দুজনে। মিতালি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, বলে দিয়েছিস সব? হুম। তারপর কি বললো? দিগন্ত একটা চেয়ার টেনে বসলো। মিতালির শাড়ির আঁচল টেনে মাথা মুছতে মুছতে রহমানকে ভেঙ্গিয়ে বলল, সেই একই বাণী। আমার মেয়ে অনেক ছোট, দূরে থাকবে ওর থেকে। তোমার মতো গুন্ডা লাফাঙ্গা ছেলেকে আমি কখনোই মানব না। আমার মেয়ের সাথে কিছু করার চেষ্টা করলে মামলা দিব তোমার নামে। তুই কি বললি? দিগন্ত গম্ভীর গলায় বলল। মেনে নিয়েছি। চরম বিস্ময় নিয়ে মিতালি বলল, কি বলছিস? বেলাকে ছাড়া থাকতে পারবি? দিগন্ত ম্লান হেসে বলল। ওকে ছাড়াই তো আছি। মিতালি দিগন্তের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক আছে? তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন রে? ঠিক আছি আমি, খিদে নেই, তুমি ঘুমিয়ে পড়ো। বড় ভাই কি আর কিছু বলেছে? বলেছে অনেক কিছুই, আমিও মেনে নিয়েছি। দূরে থাকবো তার মেয়ের থেকে, কিন্তু কিন্তু কি? দিগন্ত মিতালির দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, তার মেয়ে আমার কাছে আসলে আমি মানা করব না। মন বড় তো। ও এসবের কি বুঝে? আর তোর কাছেই বা আসবে কেন বাপু? দিগন্ত মুচকি এসে ডাকলো, মনি, বল। তোমার ভাতিজি মনে হয় বড় হয়ে গিয়েছে। হয়েছে তো। বিকেলে ফোন দিয়েছিল, কি ভাব নিয়ে বলল আমি এখন কলেজের ছাত্রী, ছোট নেই আর। জানো কি? বেয়াদবটা হিংসে করছে সে কি? কাকে? মাইশাকে। ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো মিতালি। কি করে বুঝলি? দিগন্ত ঠোঁট কামড়ে ধরে বলল, ওর চোখের চাহনি সব বলে দেয় আমাকে। না বললেও ওর মনে কখন কি চলে তা আমার নখদর্পণে। এক টুকরো হাসলো মিতালি, পরক্ষণেই বলল, কিন্তু মাইশাকে হিংসে করবে কেন? হয়তো গ্রামে কিছু শুনেছে। যাই হোক, ওর হিংসের কারণে আমার বেশ সুবিধা হয়েছে। ওর সাথে ওর বাপকেও সোজা করবো এবার। কিন্তু একটা কারণে মার খেয়েছে বেয়াদবটা। বাঁকা গলায় মিতালি শুধালো, তুই মেরেছিস? হুম। কেন? এত বড় মেয়ের গায়ে হাত তুলবি কেন? দিগন্ত একটু ফুঁসে উঠে বলল, ও বারবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছিল। আবার মাইশাকে
আমার সাথে জড়িয়ে উল্টাপাল্টা বলছিল। এতবার প্রশ্ন করলাম, একবারও আমাকে কিছু বলেনি। ও জানতে চাইলেই তো সব বলে দিতাম, তা না করে নিজেই কত কিছু ভেবে নিয়েছে। বেয়াদব একটা। রাগ উঠেছিল খুব, সামলাতে পারিনি নিজেকে, তাই দিয়েছি থাপ্পড়। অসভ্য মেয়ে। একে তো কিছু শোনেনি আমার কাছে, তার উপর আবার তেড়ামি করছিল। গভীর রাত, শুনশান পরিবেশ, সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু রায়হানের চোখে। বিছানা জুড়ে নড়াচড়া করছে, মাথায় ঘুরপাক খাচ্ছে বিশাল চিন্তার ভার। আর না পেরে উঠে বসলো। একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণের মাঝে শেষ করলো সেটা। কিছুতেই শান্তি পাচ্ছে না। বৃষ্টি থেমেছে। এই কাদা জলের মাঝে নিস্তব্ধতা ভেদ করে বাইক নিয়ে ছুটলো এক জায়গায়। বাইরে আয়। কান থেকে ফোন নামিয়ে ঘুমন্ত চোখ জোড়া মৃদু খুলে ফোনের স্ক্রিনের দিকে রাখলো দিগন্ত। রাত ৩:৪৭ বাজে। ফোনটা আবার কানে চেপে ক্যারক্যার গলায় বলল, ঘুমাচ্ছি, এখন কোথাও যাব না। অপর পাশ থেকে রায়হানের অস্থির চিত্তের স্বর ভেসে এলো, তোর বাড়ির সামনে আছি শালা, মশা কামড়াচ্ছে, দ্রুত আয়। শুনল দিগন্ত। লাইন বিচ্ছিন্ন করে দিয়ে আরেকটু আয়েশ করে চোখ বুঝে পড়ে রইল সেভাবেই। কিছুক্ষণ আগেই দু চোখের পাতা এক করেছিল। কাঁচা ঘুম ভাঙায় চোখের শিরা ও উপশিরা টনটন করছে। চোখ আবারও লেগে আসতে চাইছে। চল চট্টগ্রামে যাব। মাত্র এসে দাঁড়িয়েছে দিগন্ত। এত রাতে ওকে ঘুম থেকে ডেকে এনে মশকরা করছে রায়হান। ওর কথা শুনে চোখ কুঁচকে বলে উঠল, ফাইজলামও লাগাইছিস? রাতে কি কিছু গিলেছিস? রায়হান তড়িঘড়ি করে বলল। আগে চল, যেতে যেতে বলছি সব। বেজায় বিরক্ত হলো দিগন্ত। খিটখিটে মেজাজ নিয়ে চড়া হলো রায়হানের উপর। এত রাতে এসবের মানে কি রায়হান? চট্টগ্রাম কি করতে যাবি? আর ইউ ম্যাড? শালা, ঘুম ভাঙিয়ে ডেকেছিস এসব নাটক শোনার জন্য? অসহায় হলো রায়হান, মন ছটফট করছে। দিগন্তকে সব বলতে চায়, কিন্তু কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। সব শোনার পর দিগন্তের রিয়াকশনই বা কী হবে, এসব ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। একটা চাপা ঢোক গিলে দুরু দুরু মনে বলল, চট্টগ্রামে যাওয়ার পথে একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। রায়হানের পুরো কথাটা দিগন্তের কানে পৌঁছানো মাত্র ঠোঁট এলিয়ে হাসল কিঞ্চিত, যা রায়হানের দৃষ্টিগোচর রয়ে গেল। দিগন্ত কিছুটা অবাক হওয়ার ভান ধরে গমগমে গলায় প্রশ্ন ছুড়ল। কি বলছিস? রায়হান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিনে গলায় সেদিনের সব কিছু একে একে খুলে বলতে শুরু করলো। দিগন্ত দুহাত বুকে চেপে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল সব। রায়হান নিজের কথা শেষ করে এক বিশাল শ্বাস ফেলল। বড় যুদ্ধে এসে জয়ী হয়েছে ও। এত কথা বলল, অথচ দিগন্ত টু শব্দটিও করেনি। ভ্রু কুঞ্চিত করে ওর মুখের দিকে তাকালো রায়হান। দিগন্ত একদম শান্ত চোখে তাকিয়ে আছে কালো মেঘে ঢাকা আকাশের দিকে। রায়হান ওর ঘাড়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে, শুনলি কিছু? এতক্ষণ থেকে কত কিছু বকবক করলাম, কিছুই বলছিস না। যে চল, এখনই বের হব। দিগন্ত আরও কিছুক্ষণ সেভাবেই আকাশের দিকে চেয়ে রইল। অতঃপর নীরবতা ভেঙে ঠান্ডা স্বরে বলল, এ কথাগুলো সেদিন বলিসনি কেন? আচানক রায়হান নিজের ছটফটে মনোভাব দমিয়ে নিল। এইভাবে আকাশপানে চেয়ে বিরস গলায় বলল, আমাকে ভুল বুঝিস না। সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বলিসনি তুই। আমি কি করব, বুঝতে পারছিলাম না। দিগন্ত তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলল, আমার জীবনের সব কথা তুই আর মনই জানিস। তোর উপর আমার ট্রাস্ট লেভেল কতটা হাই তা তো তুই জানিস রায়হান। অথচ তোর জীবনের এত বড় ঘটনা আমার থেকে চেপে গেলি। বিশ্বাস করিস না আমায়, তাই না? রায়হান ঝট করে ঘাড় ফিরিয়ে দিগন্তের দিকে তাকালো। তড়িঘড়ি করে ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলিস না। তোর আমার সম্পর্ক এতটা টুনকো বা দিগন্ত, আমি জানি। আমার কথাগুলো শুনে তুই আমাকে স্বার্থপর ভাবছিস, হয়তো ভাবছিস দিশার জন্য আমি তোর কাছে এগুলো গোপন করে গিয়েছি। কিন্তু বিশ্বাস কর ভাই, সেই মুহূর্তে আমার মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনো ভাবিনি। কি থেকে কি করে
কি থেকে কি করেছি নিজেও বুঝতে পারিনি। আর রইল তোকে বিশ্বাস করার কথা, তাহলে দেখ এই কথাগুলো কিন্তু দেরিতে হলেও সবার আগে তোকেই জানিয়েছি। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর একবারও মনে হয়নি তুই না বললেও খবর আমার কাছে ঠিক চলে আসবে? এটা তো তোর ভালো করেই জানা আছে রায়হান, যে কথাগুলো তোর কাছ থেকে জানার কথা ছিল সেগুলো অন্য কেউ জানালে আমি কতটা হার্ট হতে পারি, এটাও আসেনি তোর মাথায়? নিজের বোকামিতে স্তব্ধ হয়ে বসে রইল রায়হান। অপরাধীর মতো মুখ বানিয়ে বলল, আমাকে ভুল বুঝিস না দোস্ত, আমি সত্যি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটার সাথে অন্যায় করেছি, মেয়েটাকে সেভাবে ফেলে। কথার মাঝেই কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে দিগন্তের দিকে চাইল রায়হান। কণ্ঠে মাত্র অতিরিক্ত উদ্বিগ্নতা ঢেলে জিজ্ঞেস করল, তার মানে তুই আগে থেকেই জানতিস? দিগন্ত রেশপূর্ণ গলায় বলল, হারামজাদা শালা, আবার প্রশ্ন করছিস? রায়হান চোখ জোড়া চকচক করে উঠল। দিগন্তের এক হাত টেনে ধরে আমোদিত গলায় বলল, চল তাহলে চট্টগ্রামে যাই। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। বিরক্তিমাখা কণ্ঠে বলল, সেখানে গিয়ে কি করবি? ওই মেয়েটাকে খুঁজবো। কোন মেয়ে? আরে আমারই বা। বউ বলতে গিয়েও আটকে গেল রায়হান। বউ তো মানিনি, বিয়েটাও মানিনি। জোর করে বিয়ে দিলেই বিয়ে হয়ে যায় নাকি? তাছাড়া ও তো মন দিয়েছিল এক শ্যাম নারীতে, দিশাকে পছন্দ করেছিল। কিন্তু এত সবের মাঝে ওর খেয়ালে একবারও দিশা আসেনি। খারাপ লাগেনি দিশার জন্য, মনের কোথাও কষ্ট পায়নি। বরং সেদিনের পর থেকে প্রতিটা মুহূর্তে ভেতরে ভেতরে অনুভব করে ও একটা মেয়ের সাথে অন্যায় করেছে। সেই অচেনা মেয়েটার জন্য চিহ্নিত হয়। মেয়েটার সে সময়ের পরিস্থিতি মাথা চাড়া দিলে ওর অন্তরের কোথায় যেন চিনচিনে ব্যথা অনুভব করে। নিজের কাছে নিজেই লজ্জিত হয় নিজের কাজের জন্য। রায়হানের দিক থেকে চোখ ঘুরিয়ে চুলে হাত চালালো দিগন্ত। ভারী স্বরে বলল, কথা শেষ না করে থেমে গেলি কেন? রায়হান ভার হয়ে আসা গলায় বলল, কি করা উচিত আমার? স্টিল নাও আই লাভ দিশা, কিন্তু আমার ঘাড়ে অন্য আরেকজনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। দিগন্ত একটা বড় শ্বাস ফেলে বলতে শুরু করলো, জানিস, যখন থেকে বুঝলাম বেলা নামের ওই ছোট মেয়েটার কাছে আমার মন বাধা পড়ে গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্ত ওকে আমি আমার মন মস্তিষ্ক থেকে বের করতে পারিনি। প্রথম দিকে খুব চেষ্টা করেছিলাম এসবে না জড়ানোর, তার জন্য যা যা করেছি তার সাক্ষী তুই নিজেই। রায়হান মাথা নাড়িয়ে সায় জানালো। ও জানে সব, জানবে নাই বা কেন? বেলার জন্য করা দিগন্তের প্রত্যেকটা পাগলামো নিজ চোখে দেখে রায়হান। ওর বয়সের তুলনায় দ্বিগুণ কম বয়সী বেলার প্রতি দুর্বল না হওয়ার জন্য নিজেকে কত শত আঘাত করেছে। ওর থেকে দূরে থাকার জন্য সারাদিন আড্ডা, গুন্ডাবাজি, বখাটেদের মধ্যে ঘোরাফেরা, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিজ হাতে অন্ধকারে তলিয়ে দিয়েছে। তাও পারেনি বেলার প্রতি নিজের অনুভূতি কমাতে, বরং দিনকে দিন পাগলামো বেড়েছে। সে সাথে বেড়েছে বেলার প্রতি দিগন্তের না বলা ভালোবাসা। বেলাকে এক পলক দেখার জন্য হলেও কোনো কাজের টাল বাহানায় রোজ ওর স্কুলের দিকে গিয়েছে দিগন্ত। এত সবের একমাত্র সাক্ষী রায়হান নিজেই। দিগন্ত মেঘে ঢাকা কালো আকাশের দিকে চেয়ে পুনরায় বলতে থাকে, না দেখেও ওকে সর্বক্ষণ অনুভব করি। এই যে এখানে তোর সাথে কথা বলছি, অথচ চোখের সামনে ভাসছে ওর স্নিগ্ধ পরীর ন্যায় চেহারা। সারা মস্তিষ্ক জুড়ে ওর খেয়াল, মন সাপেটের পুরোটা জুড়ে ওর বিচরণ। ওর কণ্ঠস্বর আমার কানে বাজে সর্বদা। পুরো বেলাটাই আমার মাঝে বসবাস করেছে। ও আমার কাছে নেই, ওকে স্পর্শ করিনি, ছুঁইনি, কিন্তু এসবের জন্য আমার অন্তর একদম জ্বলে না। না ওকে আমার মনের দুটো কথা বলেছে, আর নাই বা খুব একটা ওর কাছাকাছি গিয়েছি। তবুও আমার সর্বত্রে ওর অস্তিত্ব বিরাজ করছে ভয়ঙ্করভাবে। খুব করে অনুভব করি ওকে। যখন অনুভব করি তখন পুরো হৃদয়ে এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো প্রশান্তি পাই। মনে রাগ আসে না, হৃদয় পুড়ে না, শুধু ওকে নিয়ে ভাবতেই ভালো লাগে। ওর চোখের চাহনি দেখলেই বুঝে যাই ওর মন মানসিকতা কেমন চলছে। ও না বললেও কিভাবে
যেন বুঝে যাই এখন এটাই বলতে পারে। এটাই বলতে চাই, অন্য কারো জন্য ওর চোখে একটু পানি এলে আমার অন্তর জ্বলে পুড়ে ছাই হই, কিন্তু আমার জন্য ওর চোখের পানি দেখলে প্রশান্তি পাই। ও ব্যথা পেলে আমার নিজেকে পাগল পাগল লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। এগুলোকে কী নামে ডাকে জানি না, জানতে চাইও না। যার যা ইচ্ছা তাই বলুক, কিন্তু দিগন্ত তালুকদার যে নারীকে এত অনুভব করেছে সম্পূর্ণ জ্ঞান থাকা পর্যন্ত, সে নারী যেন অন্য কারো হতে না পারে। তার সম্ভাব্য সব চেষ্টা করবে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। সেই আকাশবাণী চেয়ে এতটা কথা একবারে বলে থামল দিগন্ত। বলা শেষ করে রাহানের দিকে চোখ ঘুরিয়ে আচানক প্রশ্ন করল, এর একটাও আজ পর্যন্ত তুই দিশার জন্য করেছিস? রায়হান চূড়ান্ত বিস্ময় নিয়ে দিগন্তের বলা এক একটা কথা শুনছিল। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। দিগন্তের প্রশ্নে ধ্যান ভাঙল, দুপাশে মাথা নাড়িয়ে সহসা না জানালো তা দেখে ম্লান হাসল দিগন্ত। পুনরায় বলল, দিশাকে ভালোবাসিস বললি, তাহলে তোর কাছে ভালোবাসার সংজ্ঞা কি? রায়হান কিছুটা ভেবে জবাব দিল, ভালো লাগে দিশাকে, ওকে সামনে দেখলে মুগ্ধ হই, কিন্তু ওকে তো কখনো অনুভব করিনি। সামনে থাকলে দেখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, কিন্তু না থাকলে ওর কথা স্মরণে আসে না কখনোই। ভালো লাগা আর ভালোবাসা এক না রায়হান? কি বলতে চাইছিস? আমি দিশাকে ভালোবাসি না? হুম, ভালোবাসলেই সবসময় ভালোবাসার মানুষের উপস্থিতি লাগে না। তুই কোনো কালেই দিশাকে ভালোবাসিসনি। দিশার জন্য আজ পর্যন্ত তোর কোনো পাগলামি আমি দেখিনি। ওর প্রতি তোর কোনো উইকনেস আমার চোখে লাগেনি। শুধু দিশাকে সামনে দেখেছিস আর মুখে বলেছিস ভালোবাসি। আদতেই কি এটা ভালোবাসা? এটা তোর মোহ। পছন্দ করিস দিশাকে, তবে ভালোবাসা না। ফ্যালফ্যাল করে দিগন্তের কথা শুনছে রায়হান। মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। নিজের মুখ থেকে বের হওয়া কথা নিয়ে দ্বিধা চলছে মনে, সেই সাথে চলছে অচেনা সেই মেয়েটার জন্য চিন্তা। মাথায় হাত রেখে গভীর ভাবনায় ডুবেছেও। আকাশটা আজ একটু বেশি কালো, চাঁদ নেই, তারা নেই, চারদিক নিঝুম, চারিদিকে ঢেউ খাচ্ছে নিঃশব্দ এক বুনো নির্জনতা। মাটির কাঁচা রাস্তার পাশে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে, দুহাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে একটু হেলান দিয়ে গাড়ির ছাদে আরামে বসে আছে ফাহাদ। গাঢ় নীল টি শার্ট, ধূসর ট্রাউজার পরিহিত ফাহাদের দৃষ্টি তাক করা একদিকেই, কিছুটা দূরে উঁচু বাড়িটার একটা রুমের দিকে। বাড়ির পেছনের দিকে থাকায় এত রাতে মানুষ ওকে দেখতে পাবে না খুব একটা। আধার রাতের মাঝে একাকী গাড়ির উপরে বসে এক ধ্যানে রুমের খোলা জানালাটার দিকে তাকিয়ে আছে ও। একবার চাইছে গিয়ে জানালার ধারে দাঁড়াবে, মেয়েটাকে চোখ জুড়িয়ে খানিকক্ষণ দেখে চলে আসবে। পরক্ষণে নিজের অবাঞ্ছিত চাওয়াকে সংযত করছে। এখন একটা মেয়ের জন্য ফাহাদ দেওয়ান বেলকনি টপকাবে নাকি? পকেট হাতড়িয়ে একটা ছবি বের করলো। জলে হাস্যোজ্জ্বল একটা মিষ্টি চেহারা চোখের সামনে ভেসে উঠল। সেটা দেখে ফাহাদের ওষ্ঠপুটে মুচকি হাসির ছড়াছড়ি হলো। ছবি দেখে চোখ সরিয়ে পুনরায় দৃষ্টি ফেলল বেলকনির ওপারে খোলা রাখা জানালায়। বিড়বিড়িয়ে বলল, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে চাঁদ। ইউ উইল বি মাই কুইন বেলা পাটোয়ারি অ্যান্ড মাই ডেসপারেট ওয়েট ফর দ্যাট ডে। সকাল সকাল ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙল দিগন্তের। হাত দিয়ে বালিশের পাশ থেকে
ফোন এনে চোখের সামনে ধরল। কাঙ্ক্ষিত নাম্বার দেখে দু চোখ কষলে উঠে বসল। ঘাড় ইচ্ছু বাঁকিয়ে পাশে মরার মতো হাত পা ছাড়িয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখল একবার। ফোন একবার বেজে কেটে গেল। পুনরায় ভাইব্রেট শুরু হলে বেড ছেড়ে বেলকনির দিকে পা বাড়ালো দিগন্ত। তীব্র আলোকছটা এসে পড়ল ওর পোশাকবিহীন উপরই উন্মুক্ত সুঠাম দেহতে। চওড়া লোমশ বক্ষের ফর্সা চামড়া জলজল করে উঠল। ঘুম চোখে তীব্র আলোর ছিটা লাগায় ভ্রুসহ চোখ কুঁচকে নিল। ফোন কানে তুলতেই অপর পাশ থেকে ভেসে এলো রতনের কণ্ঠস্বর। ভাই চলে আসছি, কাজীর সাথে কথা বলেন। কথাটুকু বলে পাশে বসে থাকা বৃদ্ধ কাজীর দিকে সেলফোনটা এগিয়ে দিল রতন। সাদা জুব্বা পরিহিত বয়স্ক লোকটা ফোন নিতেই নম্রভাবে সালাম দিল দিগন্ত। কাজী সালামের জবাব দিল। অতঃপর নিজের সমস্ত কথা একে একে শান্তভাবে কাজীকে বলল দিগন্ত। কাজী মনোযোগ দিয়ে শুনল ওর কথা। সব কথা শেষে বয়স্ক লোকটি বলল, এই কাজগুলো ওই ছেলে মেয়ে দুজনেই তো? জি, ওদের দুজনের পরিচয়পত্র, কাবিননামায় যা যা তথ্য মিসিং আছে ওগুলো থেকে তুলে নেন, আর আমার ছেলেরা বাকি সব ব্যবস্থা করে দেবে। আপনি শুধু ওদের সাথে চলে আসবেন। কাজী অপরাধী গলায় মিনমিনিয়ে বলল, আমরা তো জানতাম না বাবা, ছেলেটার সাথে তালুকদার বাড়ির সম্পর্ক আছে। মেয়েটাকে কখনো এই গ্রামে দেখিনি। ওদের যে অবস্থায় গ্রামের লোকেরা পেয়েছিল তাতে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ওরা নিজেদের কোনো তথ্য দেয়নি, শুধু নাম আর বয়স জোর জুলুম করে জানা হয়েছিল। দিগন্ত একটা ভারী শ্বাস ফেলে বলল, যা হওয়ার তা হয়ে গিয়েছে, তবে আমার কথাগুলো মাথায় রাখবেন। বাই চান্স আপনাকে রায়হান খুঁজে পেলেও সহজে স্বীকার করবেন না কিছু। কাজী শুনল দিগন্তের কথা। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কাটল। রেলিংয়ে দুহাত ছড়িয়ে সিনা টান করে দাঁড়ালো দিগন্ত। দৃষ্টি নিবদ্ধ করল বাহিরের দিকে। মনুষ্যাপটে ভেসে উঠল সেদিন রাইডে বের হওয়ার পরের কাহিনী। বেশ জোরে বাইক ছাড়ায় রায়হান দিহানের থেকে অনেকটা দূরে চলে এসেছিল ও। রাস্তার পাশে বাইক থামিয়ে একটা চায়ের টঙের সামনে দাঁড়িয়েছিল। চা খাওয়ার ফাঁকে সেখানে দুজন লোকের কিছু কথোপকথন ওর কানে গেল। কেমন যেন একটা খটকা লাগে ওর। তাই সন্দেহবশত ফোন থেকে রায়হানের ছবি বের করে দেখায় তাদের। লোকগুলো সায় জানিয়ে বলে এই ছেলেটাই ছিল। এর সাথেই একটা মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ধরেছিল তারা। লোকগুলোর কথা শুনে দিগন্ত মাত্র অতিরিক্ত অবাক হয়। চরম বিস্ময় নিয়ে থম মেরে ওদের থেকে পুরো ঘটনা শোনে। সব শোনার পরে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। পরবর্তীতে মেয়েটা সম্বন্ধে জানার জন্য অনেক চেষ্টা করে। সবশেষে মেয়েটাকে বেঁধে রাখা দুজন মহিলার থেকে শুধু নামটা জানতে পারে, সাথে কেমন দেখতে তারও কিছু ধারণা পায়। নামের সাথে সাথে বাকি সব কিছু ওর চেনা মাইশার সাথে মিল পায় দিগন্ত। বাড়ি ফিরে মাইশাকে একা ডেকে কথা বের করার জন্য বেশ কড়াভাবে চেপে ধরে। দিগন্তের রাগ আর ধমকের চোটে প্রথমে গাইগুই করল, পরবর্তীতে মুখ খুলতে বাধ্য হয় মাইশা। ব্যথাতুর মন নিয়ে শুরু থেকে শেষে রায়হানের করা ব্যবহার পর্যন্ত সব জানায় দিগন্তকে। সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল দিগন্ত। অবগতার রেশ কাটাতে বেগ পেতে হয়েছিল ওকে। মাইশার মাথায় বড় ভাইয়ের মতো একটা ভরসার হাত রেখে ওকে বোঝায় অনেকক্ষণ। রায়হানের সাথে সব কিছু ঠিক করে দিতে চায়, কিন্তু মাইশাকে রাজি করাতে পারে না। রায়হান ওকে চেনে না, জানে না, মাইশা চায়ও না জানুক। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য ওর মতো এতিম মেয়েকে কেনই বা মেনে নেবে রায়হান? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে মাইশা। তাছাড়া রায়হানের শেষ দিকে বলা কটু কথাগুলো এখনও জলজল করে ওর কানে বাজে। নিজের প্রতি ঘৃণা কাজ করে তখন। ওর জন্যই এত সব কিছু হয়েছিল। শর্টকাটের জন্য জঙ্গলের রাস্তায় না গেলে এত ভোগান্তি পোহাতে হতো না। এতে রায়হানের কি দোষ? ও তো ওকে বাঁচাতে এসে ফেসে গিয়েছিল। তাই দিগন্তকে বারংবার মানা করে রায়হানকে যেন না জানায় কিছু। খেটে খাওয়ার মতো মনোবল আছে ওর, কারো জীবনে বোঝা হতে চায় না। দিগন্ত আর জোর করে না। রায়হানের করা কাজে ওর উপর ক্ষুব্ধ হয় সেও। তাই মাইশা যা চায় তাই মেনে নেয়। বেলকনি ছেড়ে রুমে এসে ফ্রেশ হলো দিগন্ত। রায়হান এখনও গরুর মতো ঘুমাচ্ছে, কোনো হুঁশ জ্ঞান নেই ওর। সারা রাত দুজনে নিজেদের সুখ দুঃখের আলাপে কাটিয়েছে। শেষ প্রহরে
ভোরের দিকে এসে ঘুমিয়েছে। রায়হান আর বাড়ি ফেরেনি। দিগন্তের রুমে এসে ঘুমিয়ে পড়েছে। সরু চোখে বেডের কার্নিশ ঘেঁষে চিটপটাং হয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখল দিগন্ত। অতঃপর পা উছিয়ে রায়হানের পশ্চাৎদেশ বরাবর দিল জোরে এক লাথি। লাথি খেয়ে ঘুমন্ত রায়হান দুম করে শব্দ তুলে ফ্লোরে আছাড় খেল। কোমরে হাত রেখে ক্যারকেরে স্বরে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, শালা, এটাকে প্লেগ্রাউন্ড পেয়েছিস? লাথালাথি অভ্যাস মুখ নেই তোর? ডাকতে পারিস না? দিগন্ত রুমের বাইরে পা বাড়াতে বাড়াতে বলল,